হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপিএম কোচিং সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি 10.2 নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি তোমাদের 10.1টা পুরোটাই করে দিয়েছি। সেই ভিডিওটি তোমরা যারা দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে দেখে নিও। ওকে, তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওটি শুরু করি। 1 নম্বর অঙ্ক, গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবেন। কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি করবেন? তৈরিশিক পদ্ধতিতে হিসাব করি। দেখো, এখানে কিন্তু আমাদের 3টা রাশি রয়েছে। এর আগের যে 10.1 চ্যাপ্টারটি ছিল সেখানে আমাদের 2টা রাশি নিয়ে কাজ করতে হয়েছে, কিন্তু এখানে দেখো তোমাদের 3টা রাশি দেওয়া রয়েছে। একটা হচ্ছে জন সংখ্যা, একটা এখানে ঘন্টা দেওয়া রয়েছে, ঘন্টার একটা সময় সেটা, এবং একটা রয়েছে এখানে দিন সংখ্যা। ঠিক আছে, এই তৈরিশিক পদ্ধতির যে নিয়ম, সেই নিয়মটা হচ্ছে যেই রাশিটা আমাদের বের করতে বলবে সেটা কিন্তু আমাদেরকে একদম ডান দিকে লিখে নিতে হয়। কথা বোঝা গেল? তাহলে এখানে কি বের করতে বলেছে দেখো, কত দিনে কাজটি করবেন, মানে দিন সংখ্যা এখানে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে ডান দিকে আমরা কি লিখবো? আগে দিন সংখ্যা। আর হ্যাঁ, আরেকটা কথা, প্রত্যেকটা অঙ্কের শুরুতে কিন্তু আমাদের লিখে নিতে হবে গণিতের ভাষার সমস্যাটি হলো। ঠিক আছে, তাহলে সেটা আমি সবার প্রথমে লিখে নিই। ওকে, তাহলে আমরা ডান দিকে লিখবো দিন সংখ্যা। দিন সংখ্যা। আর সবার প্রথমে আমরা লিখবো এখানে জনসংখ্যা। জনসংখ্যা। আর মাঝখানে কি লিখবো? এখানে দেখো দৈনিক ঘন্টা 4 ঘন্টা করে কাজ করে বলেছে, তাহলে এখানে আমরা দৈনিক ঘন্টা লিখবো, দৈনিক সময় লিখবো। ঠিক আছে, দৈনিক সময় ব্র্যাকেটে আমরা ঘন্টা কথাটা লিখে নেব, কারণ দৈনিক সময়টা আমাদের এখানে ঘন্টায় দেওয়া রয়েছে। ওকে, তাহলে প্রথম লাইনে কি বলেছে? 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবেন বলেছে। তাহলে জনসংখ্যার ঘরে লিখে নিই 14, সময়ের ঘরে লিখবো 4, আর এখানে দিন সংখ্যার ঘরে 15। তারপরে দ্বিতীয় লাইনে কি বলেছে? কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে, তাহলে জনসংখ্যার ঘরে লিখবো আমরা 24, দৈনিক সময় কত? 7 ঘন্টা করে, তাহলে 7 ঘন্টা লিখি, এবং এখানে দিন সংখ্যা আমাদের কোশ্চেন মার্ক, এটা আমাদের বের করতে বলেছে। এখন আমাদের এদের মধ্যে সম্পর্ক বের করতে হবে। ঠিক আছে, মানে জনসংখ্যা এবং দিন সংখ্যার মধ্যে সম্পর্ক কি রয়েছে সেটা বের করব, এবং দৈনিক সময় এবং দিন সংখ্যার মধ্যে সম্পর্ক কি রয়েছে সেটা বের করতে হবে। বোঝা গেল? যেমন এর আগের অঙ্কগুলো যেমন ভাবে আমরা করেছি ঠিক সেরকম ভাবেই। তাহলে এখানে প্রথম রাশি কি? জনসংখ্যা, এবং তৃতীয় রাশি দিন সংখ্যা। তাহলে জনসংখ্যার দিন সংখ্যা সবসময় কি হয়? ব্যস্ত সমানুপাতি হয়। দেখো, এর আগের যে 10.1 চ্যাপ্টারটি আমি করে দিয়েছি না, সেই ভিডিওটি তোমরা কিন্তু অবশ্যই প্রথমে দেখবে। ঠিক আছে, তারপরে কিন্তু তোমরা এই ভিডিওটি দেখবে। তাহলে জনসংখ্যা এবং দিন সংখ্যা সবসময় কিন্তু আমাদের ব্যস্ত সমানুপাতি হয়। কেন? কারণটা দেখে নাও। এখানে 14 জন লোক দৈনিক দৈনিক সময় কিন্তু এখানে আমাদের বাদ দিতে হবে, মানে দৈনিক সময়টাকে আমাদের এখানে 1 ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে 14 জন লোক 1 ঘন্টা করে কাজ করে, তাহলে 15 দিন সময় লাগে সেখানে। ঠিক আছে, তো 14 জন লোক যদি 1 ঘন্টা করে কাজ করে, সেক্ষেত্রে আমাদের সময় লাগে, মানে দিন সংখ্যা লাগে 15। তাহলে 14-র জায়গায় এখন আমাদের এখানে আছে 24 জন, তাই না? তাহলে 24 জন যদি এখন কাজ করে, তাহলে 1 ঘন্টা করে যদি কাজ করে, নিশ্চয়ই দিন সংখ্যা কি কম লাগবে 15 থেকে? কারণ আগে ছিল 14 জন, যখন 14 জন কাজ করেছে তখন 15 দিন সময় লেগেছে। তাহলে এখন যদি 24 জন কাজ করে, তাহলে নিশ্চয়ই এই 15 থেকে কি কম দিন সময় লাগবে, তাই না? তাহলে এখানে দেখো 14 থেকে 24 সংখ্যাটা কি বেড়েছে, তাই তো? বেশি হয়েছে। তাহলে এখানে এটা 15 থেকে এটা কি কমবে, আমরা বুঝতে পারতেছি। তাহলে এরকম যখন হবে, মানে একটি বাড়লে আরেকটি কমবে, এরকম যদি হয়, সেক্ষেত্রে সম্পর্ক কি হয় আমাদের? ব্যস্ত সমানুপাতি, তাই না? আর একটা কথা আমি তোমাদের বলেই দিয়েছি বারবার করে, জনসংখ্যা এবং দিন সংখ্যা সবসময় কি হবে? ব্যস্ত সমানুপাতি। ওকে, তাহলে লিখে নিই আমরা ব্যস্ত সমানুপাতি। এখন আমরা দৈনিক সময় এবং দিন সংখ্যার মধ্যে সম্পর্ক বের করব। তাহলে এখন দেখো, এখানে 4 ঘন্টা কাজ করে 15 দিন সময় লাগে। তাহলে এবার 4 ঘন্টার জায়গায় যদি 7 ঘন্টা করে কাজ করে, ঠিক আছে, 4 ঘন্টার জায়গায় এখন যদি 7 ঘন্টা করে কাজ করে, তাহলে দিন সংখ্যা 15 থেকে কম লাগবে না বেশি লাগবে তোমরা বলো? আগে মনে করো একজন লোক 4 ঘন্টা কাজ করে 15 দিন সময় লাগে। তাহলে এবার একজন লোক
7 ঘন্টা করে যদি কাজ করে তাহলে নিশ্চয়ই কি 15 থেকে কম দিন সময় লাগবে, তাই তো? তাহলে এখানেও দেখো এখানে 4 থেকে 7 হয়েছে, মানে সংখ্যাটা বাড়ছে, এখানে তাহলে কমতিছে। তাহলে এই দৈনিক সময় এবং দিন সংখ্যার মধ্যে সম্পর্ক আমাদের কি আসবে? ব্যস্ত সমানুপাতি, তাই না? তাহলে আমরা এদের মধ্যে সম্পর্কটা লিখে নেই। দৈনিক সময় পরস্পর ব্যস্ত সমানুপাতি। সুতরাং আমাদের দিন সংখ্যা বের করতে বলেছে, তাহলে এখন এখানে লিখে নেব নির্ণেয় দিন সংখ্যা। তাহলে যেটা দিন সংখ্যা করে প্রথম যে সংখ্যাটা সেটা প্রথমে লিখতে হয়, লিখে নেই 15 ইন্টু জনসংখ্যা দিন সংখ্যার মধ্যে সম্পর্ক কি? ব্যস্ত সমানুপাতি। তাহলে ব্যস্ত সমানুপাতি হলে আমাদের এখানে প্রথমের যে সংখ্যাটা রয়েছে সেটা কিন্তু সবসময় কি হবে? উপরেই হবে, ঠিক আছে? উপরে লিখলাম, 24টা আমাদের হবে নিচে, আবার ইন্টু। এবারে দৈনিক সময় এবং দিন সংখ্যার মধ্যে সম্পর্ক কি রয়েছে? ব্যস্ত সমানুপাতি। তাহলে এখানেও এই 4টা কি হবে? আমাদের উপরেই থাকবে এবং 7টা আমাদের নিচে। এটা আমাদের নিয়ম। জনসংখ্যা দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতি, মানে এখানকার জনসংখ্যার যে সংখ্যা দুটি রয়েছে এটা উপরের সংখ্যা উপরেই হবে এবং নিচের সংখ্যা আমাদের নিচেই থাকবে, ঠিক আছে? এবং এটাও যেহেতু ব্যস্ত সমানুপাতি, দৈনিক সময় এবং দিন সংখ্যা, তাহলে এরও এই 4 সংখ্যাটা উপরেই থাকলো এবং নিচের সংখ্যাটা নিচেই থাকলো, এটা মাথায় রাখবে। এখন আমরা কাটাকাটি করব। 7 দিয়ে আমরা খুব সহজেই 14কে কাটতে পারি, 7 দুগুণে 14। এবার এই 4 দিয়ে আমরা 24কে কাটতে পারি, 4 এখন নামাতে পারো, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 4 16, 4 5 20, 4 6 24। তাহলে আমরা কাটি, 4 6 24। এখন এই 2 দিয়ে আমরা 6কে কাটবো, 3 দুগুণে কত? 6। 3 দিয়ে আবার আমরা 15কে কাটলে 3 5 হয় 15। দেখো নিচে আর কোনো সংখ্যা নেই, ঠিক আছে? এখানে শুধুমাত্র পড়ে থাকলো এই 5, অর্থাৎ উত্তর তাহলে কি হবে? 5 দিন, ঠিক আছে? এটি আমাদের উত্তর। মানে এখানে যে বলেছিল, কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি করবেন? তাহলে কতর জায়গা হবে? 5 দিন, 5 দিনে কাজটি করবেন। এখানে তোমরা অবশ্যই অঙ্কটির উত্তর লিখবে, ঠিক আছে? উত্তর কি লিখবে? উত্তর তোমরা লিখবে এখান থেকে, আমি বলে দিচ্ছি। কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে 5 দিনে কাজটি করবেন। বোঝা গেল? উত্তর কিন্তু অবশ্যই লিখবে, প্রত্যেকটি অঙ্কেরই তোমাদের উত্তর লিখতে হবে, ঠিক আছে? তাহলে আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পারলে। এখন আমরা করে নেব 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটি দেখে নাও কি বলেছে। সুভাষ কাকার হাতে লেখা একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে, ঠিক আছে? এই বইটি যদি এমন ভাবে ছাপায় যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে, তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে? তো এটা সেই পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে এখানে সর্বপ্রথমে দেখো নাও কি বের করতে বলেছে। এখানে কি বলেছে? কত পৃষ্ঠার বই হবে, তাই না? অর্থাৎ পৃষ্ঠা সংখ্যা, বইয়ের যে পৃষ্ঠা সংখ্যা সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে সেটা আমরা সর্বপ্রথমে ডান দিকে লিখে নেব। আগে লিখে নেই যে গণিতের ভাষা সমস্যাটি হলো, সেটা আগে লিখে নেই। গণিতের ভাষার সমস্যাটি হলো, তাহলে ডান দিকে আমরা লিখে নেব পৃষ্ঠা সংখ্যা। আর প্রথমে কি রয়েছে আমাদের? 105 পৃষ্ঠার বইয়ের, অর্থাৎ পৃষ্ঠা সংখ্যাটা লাস্টে গেল। তারপরে কি রয়েছে? দ্বিতীয় 25টি করে লাইন, তাহলে প্রথমে আমরা লিখবো এখানে লাইন সংখ্যা, লাইন সংখ্যা। এবং মাঝখানে আমরা কি লিখবো? দেখো এখানে 25টি করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ, অর্থাৎ শব্দ সংখ্যা, সংখ্যা। বোঝা গেল? তাহলে লাইন সংখ্যা এখানে কত ছিল? 25টি করে লাইন প্রথম লাইনে, তাহলে 25টি করে লাইন। শব্দ সংখ্যা কত রয়েছে? দেখো 8টি করে শব্দ। এবং বইটি কত? 105 পৃষ্ঠার, 105 পৃষ্ঠার বই। তারপর 2 নম্বর লাইনে কি বলেছে? 2 নম্বর লাইনে বলেছে এই বইটি যদি এমন ভাবে ছাপায় যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন, অর্থাৎ লাইন সংখ্যায় কি লিখবো? 30টি করে লাইন এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ, তাহলে শব্দ সংখ্যার গড়ে 10 লিখবো। এবং বইটি কত পৃষ্ঠার হবে সেটা আমাদের বের করতে বলেছে, তাহলে সেখানে কোশ্চেন মার্ক। বুঝা গেল? তাহলে এখন আমরা কি করব? এখন আমরা সম্পর্ক বের করব। প্রথমে লাইন সংখ্যার সাথে পৃষ্ঠা সংখ্যা এবং তারপর শব্দ সংখ্যার সাথে পৃষ্ঠা সংখ্যা।
তাহলে এবার তোমরা দেখে নাও, যখন লাইন সংখ্যা 25, ঠিক আছে, 25টি করে যখন লাইন সংখ্যা, মানে একটা পৃষ্ঠার মধ্যে 25টি করে লাইন, তখন বইটি হচ্ছে 105 পৃষ্ঠার। ভালো করে বুঝবে, ঠিক আছে। তাহলে যখন এবার 30টি করে লাইন, এবার যদি আমরা 25টি লাইনের জায়গায় একটা পৃষ্ঠার মধ্যে 30টি করে লাইন দেই, তাহলে বইয়ের যে পৃষ্ঠা সংখ্যা সেটি নিশ্চয়ই কি কমে আসবে, তাই না? মানে একটা পৃষ্ঠার মধ্যে আগে ছিল লাইন 25টা, এখন হয়ে গেল 30টা। বইয়ের যে পৃষ্ঠা সংখ্যা আগে ছিল 105, সেটা 105-এর থেকে এখন কি কমে আসবে। তাহলে দেখো এখানে 25-এর থেকে 30 সংখ্যাটা বাড়লো, এখানে বাড়ছে, এখানে আমরা কমবে বুঝতে পারতেছি। তাহলে একটি বাড়লে এবং আরেকটি কমলে সম্পর্ক কি হয়? ব্যস্ত সমানুপাতি হয়, তাই না? তাহলে এদের মধ্যে লিখে নিই সম্পর্ক আমরা, ব্যস্ত সমানুপাতি। লাইন সংখ্যা ও পৃষ্ঠা সংখ্যা পরস্পর ব্যস্ত সমানুপাতি। এখন শব্দ সংখ্যা এবং পৃষ্ঠা সংখ্যার মধ্যে সম্পর্ককে দেখো, যখন শব্দ সংখ্যা 8, মানে একটি লাইনে যখন শব্দ সংখ্যা 8, তখন 105 পৃষ্ঠার বই হয়েছে। এবার একটি লাইনে যদি আমরা 10টা করে শব্দ দিয়ে দিই, তাহলে এখানেও কি পৃষ্ঠা সংখ্যা কমে আসবে কিন্তু, ঠিক আছে। আগে 8টি করে শব্দ ছিল, এখন 10টি করে শব্দ দিয়ে দিচ্ছি একটি লাইনে, তাহলে বইয়ের যে পৃষ্ঠা সংখ্যা সেটা অবশ্যই কমে আসবে, ঠিক আছে। তাহলে এখানেও এই শব্দ সংখ্যা এবং পৃষ্ঠা সংখ্যার মধ্যে সম্পর্কটাও তাহলে কি হচ্ছে? ব্যস্ত সমানুপাতি। তাহলে লিখে নিই, শব্দ সংখ্যা ও পৃষ্ঠা সংখ্যা পরস্পর ব্যস্ত সমানুপাতি, ঠিক আছে। তাহলে এখন আমরা সুতরাং দিয়ে কি লিখবো? সুতরাং দিয়ে লিখবো পৃষ্ঠা সংখ্যা। সুতরাং নির্ণেয় পৃষ্ঠা সংখ্যা। তাহলে 105 প্রথমে আমরা লিখে নিব, ইনটু লাইন সংখ্যা এবং পৃষ্ঠা সংখ্যার মধ্যে সম্পর্ক কি? ব্যস্ত সমানুপাতি। তাহলে উপরের সংখ্যা আমাদের উপরেই থাকবে, নিচের সংখ্যা নিচে। শব্দ সংখ্যা এবং পৃষ্ঠা সংখ্যার মধ্যেও দেখো সম্পর্ক ব্যস্ত সমানুপাতি। তাহলে উপরে আমাদের 8ই থাকবে, নিচে 10। এখন দেখো এই 25 এবং 10কে আমরা খুব সহজে 5 দিয়ে কাটতে পারি। তাহলে 5 দিয়ে কাটলে 5 দুগুণী 10 এবং 5 5 হয় আমাদের 25। তারপর 2 দিয়ে আমরা 8কে কাটতে পারি, 2 দিয়ে 8কে কাটলে হবে 4 দুগুণী 8। এবার এই 4 এবং 30কে আমরা কাটবো 2 দিয়ে, 2 দুগুণী 4 এবং 30কে 2 দিয়ে কাটলে হয় আমাদের 15, 15 দুগুণী 30। এখন এই 105 এবং 15কে আমরা 3 দিয়ে কাটবো, 3 5 কত হয়? 15। 3 দিয়ে আমরা প্রথমে যদি 10কে কাটি, 3 3 আমাদের 9, তাহলে এখানে 10 ছিল, 3 3 9 হলো, এক তো পড়ে থাকলো, ওই 1 এবং 5 কত হয়? 15। তাহলে 3 5 হয় 15, অর্থাৎ 3 35 আমাদের হয় 105। এবার দেখো এখানে উপরে 5 রয়েছে এবং নিচে 5 রয়েছে, তাহলে 5 উপরে, নিচে 5 কেটে গেল। তো নিচে দেখো কিচ্ছু পড়ে নেই আর, উপরে পড়ে থাকলো এখানে 35, এখানে পড়ে থাকলো আমাদের 2। তাহলে 35 আর 2 গুণ করলে কত হয়? 35 দুগুণী 70, অর্থাৎ পৃষ্ঠা সংখ্যা তাহলে আমাদের কত বেরোচ্ছে? 70। মানে এখন যদি আমরা লাইন সংখ্যা 30 করি এবং শব্দ সংখ্যা 10 করি, তাহলে বইয়ের পৃষ্ঠা সংখ্যা কত আসবে? 70। বোঝা গেল? এটি তোমাদের উত্তর। তোমরা কিন্তু অবশ্যই অঙ্কটির উত্তর লিখে নিবে। উত্তর কি লিখবে আমি বলে দিচ্ছি। তোমরা উত্তর লিখবে, এখান থেকে লিখবে লাস্টের লাইন থেকে, তবে সেই ছাপা বইটি 70 পৃষ্ঠার বই হবে। বোঝা গেল? ওকে, এখন আমরা করে নেব 3 নাম্বার অঙ্ক। সবার প্রথমে লিখে নেই গণিতের ভাষার সমস্যাটি হলো, তাহলে 3 নম্বর অঙ্কটা পড়ে নিই। দেখো কি বলেছে, একটি কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আরো কটি ট্রাক্টর লাগবে ত্বরিত পদ্ধতিতে হিসাব করি। দেখো এই অঙ্কটা কিন্তু একটু অন্যরকম দিয়েছে, ঠিক আছে, একই অঙ্ক কিন্তু এই দুটো অঙ্কের থেকে একটু অঙ্কটা ঘুরিয়ে দিয়েছে। এখানে কি বলেছে প্রথম লাইনে, যে একটি কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে, এটা আমাদেরকে শর্ত দিয়েছে, ঠিক আছে। একজন 540 বিঘা জমি এবং সেই জমিটা 14 দিনে চাষ করতে হবে। তাহলে দ্বিতীয় লাইনে এখানে কি বলছে দেখো, এখানে বলছে 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো, ঠিক আছে। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে। তাহলে এখানে কি বলছে লাস্টে, কটি ট্রাক্টর লাগবে। তাহলে আমরা ডান দিয়ে কি লিখবো? ট্রাক্টর সংখ্যা। আগে লিখে নিই তাহলে ট্রাক্টর সংখ্যা, এবং প্রথমে আমরা কি লিখবো? জমির সংখ্যা।
এখানে রয়েছে জমির সংখ্যা, সরি জমির সংখ্যা না, জমির পরিমাণ লিখবো, ঠিক আছে। জমির পরিমাণ, ব্র্যাকেটে কিন্তু অবশ্যই বিঘা লিখবে তোমরা, ঠিক আছে, বিঘা। এবং মাঝখানে কি লিখবে, মাঝখানে লিখবে তোমরা দিন সংখ্যা, দিন সংখ্যা। এখন দেখো, তোমরা যদি ভুল করে 540টা প্রথমে লিখে দাও তাহলে কিন্তু হবে না। এই 540 এবং 14 দিনের কাজটা কিন্তু আমরা দ্বিতীয় লাইনে করব, মানে এই লাইনটা থেকে আমাদের প্রথমে লিখতে হবে। কারণ দেখো এখানে তিনটা রাশির মান দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে যে বলেছে 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো, তাহলে এখানে তিনটা রাশির মান দেওয়া রয়েছে, তাহলে এই রাশির মানগুলো প্রথমে আমাদের লিখে নিতে হবে, ঠিক আছে। তাহলে জমির পরিমাণে করে কি লিখবো, 120 বিঘা লিখবো, 120 বিঘা লিখলাম। তারপর দিন সংখ্যা করে কি লিখবো, 4 দিন, ঠিক আছে। এবং 5টি ট্রাক্টর, তাহলে ট্রাক্টর সংখ্যা করে লিখবো 5টি ট্রাক্টর। এবার দেখো, এটা আমাদের প্রথমে বলে দিয়েছিল যে 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। এবার 4 দিনে, 14 দিনের মধ্যে চাষ করতে হবে। এবার 14 দিনের মধ্যে চাষ করা যে জমিটা, সেটা 4 দিনে 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করে ফেললো। তাহলে 540 বিঘা আমাদের মোট জমি ছিল, সেই মোট 540 বিঘা জমি থেকে 120 বিঘা চাষ হয়ে গেল। তাহলে এখন যে বাকি জমি পড়ে থাকলো, সেই বাকি জমিটা তো এবার চাষ করতে হবে, তাই না। তাহলে এখানে এই জমির পরিমাণের ঘরে কিন্তু আমাদের 540 মাইনাস 120 হবে, বোঝা গেল। তাহলে এটা বিয়োগ করলে কি হবে, বিয়োগ করলে হবে আমাদের 420। এই 540 থেকে 120 বাদ দেওয়ার পর যে 420 পড়ে থাকলো, এই 420 বিঘা জমি আমাদের এখন চাষ করতে হবে। এবং এই যে 120 বিঘা জমি চাষ করছে, এটা কয়দিনে, 4 দিনে করেছে। কিন্তু আমাদের শর্ত ছিল কি, 14 দিনে চাষ করতে হবে। তাহলে 4 দিন, এখন এই যে 14 দিন থেকে 4 দিনটা কি আমাদের মাইনাস করতে হবে, কারণ 4 দিন তো কাজ হয়ে গেছে। তাহলে এখানে 14 মাইনাস কি হবে, 4 হবে, সমান সমান কত, 10, মানে 10 দিন। অর্থাৎ এখন আমাদের অঙ্কটা রয়েছে, এই 420 বিঘা জমি 10 দিনে চাষ করতে হবে, এবং 10 দিনে চাষ করতে গেলে কয়টি ট্রাক্টর লাগবে আরো, সেটা আমাদের বের করতে বলেছে। এই যেখানে বলেছে আর কটি ট্রাক্টর লাগবে, মানে আগে থেকে 5টা ট্রাক্টর কাজ করছে, এখন আর কটি ট্রাক্টর লাগবে সেটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের হবে কোশ্চেন মার্ক। তাহলে এখন আমরা কি করব, সম্পর্ক লিখে নিব। এখন দেখো, জমির পরিমাণ যখন 120 বিঘা, তখন 5টা ট্রাক্টর লাগছে। এবার জমির পরিমাণ কি 420 বিঘা হয়ে গেল, অনেকটা বেড়ে গেছে, তাহলে নিশ্চয়ই ট্রাক্টর সংখ্যা কি বেশি লাগবে। তাহলে বুঝতেই পারতেছে জমির পরিমাণ এবং ট্রাক্টর সংখ্যার মধ্যে সম্পর্ক কি হবে আমাদের, সরল সমানুপাতি, তাই না। এটিও 120 থেকে 420 হয়ে গেল, এটিও বাড়লো এই সংখ্যা, এবং এই সংখ্যার মধ্যে বাড়বে, বুঝতে পারতেছি। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি, সরল সমানুপাতি। লিখে নিই তাহলে, সরল সমানুপাতি। তাহলে এখন দেখো, দিন সংখ্যা এবং ট্রাক্টর সংখ্যার মধ্যে সম্পর্ক কি রয়েছে দেখে নাও, একবার একটু বুঝিয়ে দিই। যখন দিন সংখ্যা হচ্ছে 4, মানে 4 দিনে 5টি ট্রাক্টর লাগছে, ধরে নাও ওখানে 1 বিঘা জমি চাষ করতে হবে। তাহলে 1 বিঘা জমি 4 দিনে 5টি ট্রাক্টর লাগছে। এবার 1 বিঘা জমি 10 দিনে, বা তোমাকে 10 দিন দিয়ে দিল, 10 দিনে 5টি ট্রাক্টর লাগবে নাকি তার থেকে কম ট্রাক্টর লাগবে, তোমরাই বলো। 4 দিনে আমাদের 5টি ট্রাক্টর লাগতেছে, এবার 10 দিনে তাহলে নিশ্চয়ই কি 5টি ট্রাক্টর থেকে কম ট্রাক্টর লাগবে, তাই কি না। সময়টা অনেক বেশি, আগে 4 দিন ছিল, এখন 10 দিন, সময় অনেক বেড়ে গেল, তাহলে আমাদের কম ট্রাক্টর দিয়েই কাজটা হয়ে যাবে। অর্থাৎ 4 থেকে এটা 10 হয়ে গেল, সংখ্যাটা বেড়ে গেল, এবং এইখানে সংখ্যাটা আমাদের কি দেখতে পাচ্ছি আমরা, কমে যাবে, তাই না। তাহলে এই দিন সংখ্যা এবং ট্রাক্টর সংখ্যার মধ্যে সম্পর্ক তাহলে কি হবে, ব্যস্ত সমানুপাতি। কারণ একটি বাড়লে এবং আরেকটি কমলে সম্পর্ক কি হয়, ব্যস্ত সমানুপাতি হয়। তাহলে লিখে নেই, দিন সংখ্যা ও ট্রাক্টর পরস্পর ব্যস্ত সমানুপাতি। তাহলে এখন আমরা লিখি, সুতরাং নির্ণেয় ট্রাক্টর সংখ্যা। তাহলে 5 প্রথমে লিখে নিব, ইনটু, তাহলে জমির পরিমাণ এবং ট্রাক্টর সংখ্যার মধ্যে সম্পর্ক কি রয়েছে, সরল সমানুপাতি। তাহলে সরল সমানুপাতির বেলা কিন্তু নিচের সংখ্যাটা আমাদের এখানে উপরে লিখতে হবে, ঠিক আছে, এবং উপরের সংখ্যাটা আমাদের নিচে চলে আসবে, এটা মাথায় রাখতে হবে কিন্তু। ইনটু, এখন দেখো দিন সংখ্যা এবং ট্রাক্টর সংখ্যার মধ্যে সম্পর্কটা কি রয়েছে, ব্যস্ত সমানুপাতি। তাহলে উপরের সংখ্যা এখানে কি হবে, উপরেই হবে, নিচে আছে 10, নিচে 10, তাহলে হয়ে গেল, তাই না। যখন সরল সমানুপাতি তখন উপরের সংখ্যা নিচে আসবে, এবং নিচের সংখ্যা এখানে উপরে যাবে, এটা মাথায় রাখতে হবে কিন্তু।
তো এখন আমরা কাটাকাটি করব। এখানে দেখো উপরে একটা শূন্য, নিচে একটা শূন্য, কেটে গেল। এখানে 4 দিয়ে আমরা 12কে খুব সহজে কাটতে পারি। 3 4 হয় 12, ঠিক আছে। এবার 3 দিয়ে আবার 42কে কাটতে পারি। 3 দিয়ে 42কে কাটলে হবে 3 14 কত হয় আমাদের 42 হয়। এবারে দেখো 5 দিয়ে আবার 10কেও কাটতে পারি। 5 দুগুণই হয় আমাদের 10, এবং 2 দিয়েও আমরা 14কেও কাটতে পারি। 7 দুগুণে হয় আমাদের, দেখো কিচ্ছু পড়েনি, সব কেটে গেছে। তাহলে শুধুমাত্র উপরে পড়ে থাকলো 7। মানে 420 বিঘা জমি 10 দিনে চাষ করতে 7টি ট্রাক্টর লাগবে। তাহলে এখানে 7 কিন্তু আমাদের মেন উত্তর নয়, বুঝা গেল? কারণ এখানে অঙ্কের মধ্যে কি বলেছে দেখো, আর কটি ট্রাক্টর লাগবে, মানে আগে থেকে তো 5টি ট্রাক্টর কাজ করছেই। তাহলে এখানে মোট 420 বিঘা জমি 10 দিনে চাষ করতে 7টি ট্রাক্টর লাগতেছে। তাহলে এর 7টি ট্রাক্টরের মধ্যে 5টি ট্রাক্টর কিন্তু অলরেডি আগে থেকেই কাজ করছিল, আর এক্সট্রা আমাদের তাহলে 2টি ট্রাক্টর লাগলো, বুঝা গেল? তাহলে এখন লিখেই, সুতরাং তোমরা এখানে একবারে না উত্তরে লিখে দিবে এটা, ঠিক আছে? একবারে উত্তরে লিখলেও হয়ে যাবে। যে সময় মতো চাষের কাজ শেষ করতে হলে এখান থেকে উত্তরটা লিখে নিবে। আমি এটা লিখে দিচ্ছি উত্তরটা তোমাদের। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর, তাহলে কি হবে, আর 7 - 5 = কি হবে 2, দুটি, আর 2টি ট্রাক্টর লাগবে। বোঝা গেল? তাহলে এই হলো তোমাদের উত্তর। আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পারলে। যদি অঙ্কটা বুঝতে কোথাও অসুবিধা হয়, ঠিক আছে, তোমরা কি করবে, ভিডিওটি আরেকটু পিছিয়ে নিবে এবং এই অঙ্কটার ভিডিওটা আরেকবার তোমরা দেখে নিবে। তোমরা অবশ্যই অবশ্যই অঙ্কটা বুঝতে পারবে, ঠিক আছে? ওকে, এবার আমরা করে নেব 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটি তোমরা দেখে নাও। 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। যদি আরো 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে ত্বৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে এখানে দেখো কি চেয়েছে, কত দিন লাগবে, তাই না? দিন সংখ্যা চেয়েছে। আর এখানে আরেকটা জিনিস দেখো, এখানে বলেছে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। তাহলে রাস্তাটি কত অংশ সেটা কিন্তু এখানে দেওয়া নেই, বুঝা গেল? তাহলে সেটা কিন্তু আমাদেরকে এখানে ধরে নিতে হবে। মানে রাস্তাটার যে কাজটা, সেই রাস্তাটার কাজটাকে আমাদেরকে এক অংশ ধরে নিতে হবে। কথা বোঝা গেল? ওকে, তাহলে সর্বপ্রথম আমরা লিখে নিই যে গণিতের ভাষার সমস্যাটি হলো, তাহলে এখানে কি বের করতে বলেছে, কত দিন লাগবে, দিন সংখ্যা। তাহলে এই দিন সংখ্যা সবার প্রথমে আমরা কি ডান দিকে লিখে নেব, দিন সংখ্যা, দিন সংখ্যা। তারপর প্রথমে কি রয়েছে, 30 জন লোক। তাহলে এখানে জন সংখ্যা প্রথমে রয়েছে, তাহলে এখানে লিখি আমরা জন সংখ্যা, জনসংখ্যা। এবং এখানে দেখো এটা একটা অংশ, তাই এটা এটা কিসের অংশ, এটা কাজের পরিমাণ। এই যে বলেছে গ্রামের রাস্তার 3/7 অংশ সারান, তাহলে এখানে লিখবো আমরা কাজের পরিমাণ, এবং ব্র্যাকেটে আমরা অবশ্যই অংশ কথাটা লিখে নিব। ওকে, প্রথমে জনসংখ্যা, তারপর কাজের পরিমাণ, এবং ব্র্যাকেটে অবশ্যই অংশ লিখবো। তারপর আমাদের দিন সংখ্যা। তাহলে এখানে 30 জন লোক 15 দিনে, তাহলে 30 জনসংখ্যার ঘরে লিখে নেব 30। কত দিনে বলেছে, 15 দিনে, তাহলে দিন সংখ্যার ঘরে লিখবো 15 দিনে। এবং কাজের পরিমাণ এখানে 3/7 অংশ, মানে 30 জন লোক 15 দিনে 3/7 অংশ সারান। কথা বোঝা গেল? এবার তারপর দ্বিতীয় লাইনে কি বলেছে দেখো, যদি আরো 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে অলরেডি এখানে 30 জন লোক কাজ করছে কিন্তু, বোঝা গেল? তাহলে এই জনসংখ্যার ঘরে কিন্তু আমাদের এই 30 + 10 হবে, মানে আগে থেকে 30 জন লোক কাজ করছিল, এখানে আরো 10 জন লোকের কথা বলা হয়েছে, আরো 10 জন লোক কাজ করতে আসলো। এই কারণে এখানে 30-এর সাথে 10টা যোগ হয়ে যাবে। তাহলে আমাদের হয়ে গেল এখানে 40 জন। মানে এখন আমাদের কাজ করবে কয়জন, 40 জন। তাহলে এই 40 জন এখন যদি কাজ করে, তাহলে বলছে রাস্তাটির বাকি অংশ সারাতে। তাহলে রাস্তাটা এখানে কত অংশ সেটা দেওয়া নেই, তাহলে আমরা ধরে নিব রাস্তাটা এক অংশ, বুঝা গেল? তাহলে এখানে বাকি অংশ যেহেতু বলেছে, তাই আমাদের এক থেকে এই কাজটা কি হবে, মাইনাস হবে। কারণ এই কাজটা তো 30 জন লোক 15 দিনে সারিয়েছে, তাই না? রাস্তাটা 3/7 অংশ কাজ করা হয়ে গেছে, তাহলে রাস্তাটা মোট ধরলাম এক অংশ। তাহলে এই এক থেকে এটা যদি আমরা এখন বাদ দিই, তাহলে আমাদের পড়ে থাকবে বাকি অংশ। ওকে, তাহলে লিখি 1 - 3/7। তাহলে এই 1 - 3/7 মানে কত হয় তোমরা একবার দেখে নাও, এখানে আমি এটা রাফে তোমাদের করিয়ে দিচ্ছি। 1 - 3/7, তাই তো? তাহলে লসাগু করলে হবে 7, এখানে কোনো সংখ্যা নেই এর নিচে, মানে 7 আর 1 ডিরেক্ট গুণ হয়ে যাবে, 7 × 7
7 আর 7 এখানে মিলে গেছে, তাহলে উপরের সংখ্যাটা এখানে বসবে 3 এবং এখানে 7, 7 3 বাদ দিলে আমাদের 4 হয়, মানে 4/7 লিখে নিই আমরা এখানে 4/7। ঠিক আছে, এখানে হবে আমাদের কোশ্চেন মার্ক। মানে এই 40 জন লোকের 4/7 অংশ কাজ করতে কত দিন লাগবে সেইটি আমাদের এখানে বের করতে বলেছে। কথা বোঝা গেল? তাহলে এখন আমরা কি করব, এখন আমরা সম্পর্ক লিখব। এখানে প্রথমে জনসংখ্যা এবং দিন সংখ্যার সঙ্গে সম্পর্ক, এবং তারপরে কি কাজের পরিমাণ এবং দিন সংখ্যার সঙ্গে সম্পর্ক। তাহলে তোমরা জানো জনসংখ্যা এবং দিন সংখ্যা সবসময় কোন সম্পর্ক হয়? ব্যস্ত সমানুপাতি। তাহলে লিখে নেই জনসংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতি। বুঝা গেল? তারপরে কাজের পরিমাণ এবং দিন সংখ্যার মধ্যে সম্পর্ক কি হবে বলো তো? তাহলে এই দুটার মধ্যে সম্পর্ক দেখার আগে কিন্তু আমাদের দেখতে হবে যে এই 3/7 অংশ বড় নাকি 4/7 অংশ বড়। কথা বোঝা গেল? তাহলে এখানে দেখো এর নিচেও 7 রয়েছে এবং এর নিচেও 7 রয়েছে। এর উপরে সংখ্যা হচ্ছে 3 এবং এর উপরে সংখ্যা হচ্ছে 4। যেহেতু এর উপরের সংখ্যাটা বড় মানে 4, তাহলে এই কাজের পরিমাণটা কিন্তু ছোট এবং এই অংশটা আমাদের বড়। তাহলে এই পরিমাণ কাজ করতে দিন সংখ্যা লেগেছে 15, মানে 15 দিন লাগলো। তাহলে এবার কাজের পরিমাণ যে বাড়লো, মানে এটা তো বড়, এই 3/7 অংশের থেকে এই 4/7 আমাদের বড়। তাহলে যেহেতু কাজটা বাড়লো, তাহলে দিন সংখ্যাও কি বাড়বে, মানে বেশি কাজ করতে কি বেশি দিন সময় লাগবে, তাই না? তাহলে এটাও দেখো বাড়লো এবং এটাও আমরা দেখতে পাচ্ছি যে বাড়বে, তাই তো? তাহলে এই দুটার মধ্যে সম্পর্ক আমাদের কি হচ্ছে? সরল সমানুপাতি। কারণ দুটায় বাড়লে অথবা দুটায় কমলে আমরা কি জানি সম্পর্ক কি হয়? সরল সমানুপাতি। বোঝা গেল? তাহলে আমরা লিখে নেই কাজের পরিমাণ ও দিন সংখ্যা সরল সমানুপাতি। ওকে, এবার তাহলে আমরা লিখে নেই সুতরাং নির্ণয় দিন সংখ্যা। নির্ণয় দিন সংখ্যা, তাহলে এখানে কত রয়েছে? 15। তাহলে লিখে নিই আমাদের 15 ইন্টু, তাহলে দেখো জনসংখ্যা এবং দিন সংখ্যার মধ্যে সম্পর্ক ব্যস্ত সমানুপাতি। তাহলে ব্যস্ত সমানুপাতের বেলা কি হয়? আমাদের উপরের সংখ্যাটা উপরেই বসে এবং নিচের সংখ্যাটা নিচে। তাহলে এখানে লিখে নিই 30/40 ইন্টু, এবং কাজের পরিমাণ ও দিন সংখ্যার মধ্যে সম্পর্ক কি রয়েছে? সরল সমানুপাতি। তাহলে আমরা কি জানি সরল সমানুপাতির বেলা উপরের সংখ্যা আমাদের নিচে চলে আসে এবং নিচের সংখ্যা আমাদের উপরে চলে যায়। তাহলে উপরে 3/7টা আমাদের কি হবে? নিচে হবে 3/7, এবং এই 4/7 আমাদের হবে উপরে। বোঝা গেল? তাহলে এটাকে আমরা এখন একটু ভালো করে সাজিয়ে নিই। দেখো 15 ইন্টু 30/40 ইন্টু, দেখো এটা কিন্তু অলরেডি একটা ভগ্নাংশ 4/7। তাহলে এই 4/7কে আগে লিখে নিলাম ইন্টু, তাহলে এই 3/7 যেখানে আমাদের নিচে রয়েছে, তাহলে এইটাকে আমরা এখন যদি গুণ আকারে লিখি, মানে এটা তো আমাদের ডিভাইডের নিচে রয়েছে তাই না, মানে ভাগ অবস্থায় রয়েছে। তাহলে এটাকে আমি যদি এখন গুণ অবস্থায় লিখি, তাহলে আমরা কি জানি নিচের সংখ্যাটা উপরে যাবে এবং উপরের সংখ্যাটা নিচে আসবে। বোঝা গেল? তাহলে আমরা লিখে নিই উপরে 7 নিচে 3। তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবে নিচের ভগ্নাংশ মানে ভাগের নিচে যদি ভগ্নাংশ থাকে, সেই ভগ্নাংশ গুণ অবস্থায় লিখতে গেলে সংখ্যাটা চেঞ্জ হয়ে যায়, উপর নিচ হয়ে যায়। নিচের সংখ্যা উপরে এবং উপরের সংখ্যা নিচে। এবার আমরা এটাকে খুব সহজে কাটাকাটি করব। তাহলে এখানে দেখো উপরে 7 নিচে 7 কেটে গেল, এবং এখানে আমাদের উপরে একটা শূন্য এবং নিচে একটা শূন্য কেটে গেল। এবার এখানে দেখো উপরে 3 নিচে 3 কেটে গেল। ঠিক আছে, এবার এখানে আবার উপরে 4 নিচে 4 রয়েছে, কেটে গেল। তো পড়ে থাকলো শুধুমাত্র আমাদের কত? 15। ঠিক আছে, তাহলে আমরা লিখে নেব 15। ওকে, এটাই কিন্তু আমাদের এই অঙ্কের উত্তর। বোঝা গেল? তাহলে তোমরা আশা করি অঙ্কটা বুঝতে পারলে। এখন আমরা এই অঙ্কটার উত্তর লিখে নিই। উত্তর তোমরা কোথা থেকে লিখবে আমি তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। উত্তর তোমরা লিখবে এই লাস্ট লাইন থেকে। যদি আরো 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে 15 দিন, এই কত জায়গায় লিখবে তোমরা? 15 দিন লাগবে। বোঝা গেল? তোমরা উত্তর কিন্তু অবশ্যই লিখবে, প্রত্যেকটি অঙ্কেরই তোমাদেরকে কিন্তু উত্তর লিখতে হবে, এই কথাটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। বোঝা গেল? ওকে, এবার আমরা করব 5 নম্বর অঙ্ক। অঙ্কটি দেখে নাও। 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। তারপর কি বলেছে? 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে? তো রৈখিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে এখানে আমাদের কি বের করতে বলেছে? কত সময়, মানে সময় বের করতে বলেছে। তাহলে সময় আমরা অঙ্কের একদম ডান দিকে লিখবো। সবার প্রথমে আমরা লিখে নিই গণিতের ভাষায় সমস্যাটি হলো।
গণিতের ভাষার সমস্যাটি হলো। তাহলে আমরা এখানে ডান দিকে লিখবো সময় লিখবো, সময়, এবং ব্র্যাকেটে কিন্তু আমরা অবশ্যই ঘন্টা লিখবো, কারণ সময়ের একক এখানে ঘন্টা। ঠিক আছে, তারপর প্রথমেই তোমরা দেখো এখানে কি বলেছে, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন। তাহলে এখানে আমরা প্রথমে কি লিখবো, ক্ষমতা, ক্ষমতা, বোঝা গেল। তারপর কি লিখবো, এখানে দেখো 36,000 লিটার জল, তার মানে এখানে কি বলা হয়েছে, জলের পরিমাণ। তাহলে মাঝখানে আমরা লিখে নেব জলের পরিমাণ, ব্র্যাকেটে অবশ্যই লিটার লিখবো, আমি এখানে লয়সি আর ডট দিলাম। তাহলে লিখে নেই, প্রথমে কি বলেছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন, তাহলে এই ক্ষমতার ঘরে লিখবো আমরা 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটা পাম্প, 36,000 লিটার। তাহলে জলের পরিমাণের ঘরে কত লিখবো, 36,000 লিটার। কত সময় নেয়, 8 ঘন্টা, 8 ঘন্টা। তারপর কি বলেছে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন, তাহলে এখানে ক্ষমতার ঘরে লিখে নিই আমরা 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে। তাহলে এখানে লিখে নেই 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে। বোঝা গেলে, একদম অঙ্কটা কিন্তু সিম্পল দেওয়া রয়েছে, কোনো কঠিন নেই। তাহলে এখন আমরা কি করব, সম্পর্ক লিখে নেব, ক্ষমতা এবং সময়ের মধ্যে সম্পর্ক কি রয়েছে, এবং জলের পরিমাণ ও সময়ের মধ্যে সম্পর্ক কি রয়েছে সেটা লিখবো। তাহলে এখানে তোমরাই দেখো, যখন মোটরের অশ্ব ক্ষমতা 5, তখন সময় লাগছে 8 ঘন্টা। তাহলে এইবার মোটরের অশ্ব ক্ষমতা কি বাড়িয়ে দেওয়া হলো, মানে 7। তাহলে যখন মোটরের অশ্ব ক্ষমতা বেড়ে যাবে, তাহলে সেই মোটরটা কি অবশ্যই আমাদের বেশি জল তুলবে, তাই না? বেশি জল তুলবে অর্থাৎ কম সময় লাগবে। তাহলে এখানে যখন সংখ্যাটা হয়ে গেল 7, মানে সংখ্যাটা বাড়লো ক্ষমতাটা, তাহলে সময়টা আমাদের কি হবে, এখানে কমে যাবে নিশ্চয়ই, তাই না? বুঝা যাচ্ছে তোমাদের? মানে 5 ক্ষমতা সম্পন্ন একটি পাম্পের 1 লিটার জল তুলতে যদি আমাদের 8 ঘন্টা সময় লাগে, তাহলে 7 ক্ষমতা সম্পন্ন একটি পাম্পের কিন্তু আমাদের সেই একই পরিমাণ জল, মানে 1 লিটার জল তুলতে কিন্তু অবশ্যই কি কম সময় লাগবে। বুঝা গেল? তাহলে এই সংখ্যাটা বাড়ছে এবং এটা কি কমবে আমরা বুঝতে পারছি। তাহলে সম্পর্ক আমাদের কি রয়েছে, ব্যস্ত সমানুপাতি, মানে একটা বাড়লে এবং একটা কমলে আমাদের সম্পর্ক কি হয়, ব্যস্ত সমানুপাতি। তাহলে লিখে নিই, ক্ষমতা ও সময় ব্যস্ত সমানুপাতি। তারপর এখানে জলের পরিমাণ এবং সময়ের মধ্যে সম্পর্ক কি রয়েছে দেখো। দেখো এখানে কিন্তু একটা কথা মাথায় রাখবে, আমরা যখন জলের পরিমাণ এবং সময়ের মধ্যে সম্পর্ক বের করব, তখন এই ক্ষমতাটাকে কিন্তু আমাদের 1 ধরে নিতে হবে। বুঝা গেল? তাহলে এবার 36,000 জল তুলতে যদি 1 ক্ষমতা সম্পন্ন একটি পাম্পের 8 ঘন্টা সময় লাগে, তাহলে সেই পাম্পেরই এখানে 63,000 জল তুলতে কি অবশ্যই আমাদের অনেক বেশি সময় লাগবে। তাহলে এবার তোমরাই বলে এই দুটার মধ্যে সম্পর্ক কি হবে। এখানে ছিল আমাদের 36,000 লিটার জল এবং এখানে রয়েছে আমাদের 63,000 লিটার জল, মানে অনেক বেশি পরিমাণ জল। তাহলে এই অনেক বেশি পরিমাণ জল তুলতে অবশ্যই সেই পাম্পের কি 8-এর থেকে অনেক বেশি সময় লাগবে, তাই তো? তাহলে এটাও বাড়ছে এবং এটাও আমরা বুঝতে পারতেছি যে বাড়বে। তাহলে দুটাই বাড়লে সম্পর্ক আমাদের কি হয়, সরল সমানুপাতি। বোঝা গেল? তাহলে আমরা লিখে নিই, জলের পরিমাণ ও সময় সরল সমানুপাতি। ওকে, সুতরাং নির্ণয়ের সময়, তাহলে এখানে কত রয়েছে 8, সবার প্রথম আমরা 8 লিখে নিই, ইন্টু, তাহলে ক্ষমতা এবং সময়ের মধ্যে সম্পর্ক কি রয়েছে, ব্যস্ত সমানুপাতি। তাহলে ব্যস্ত সমানুপাতির বেলা কি হয়, উপরের সংখ্যাটা আমাদের উপরেই থাকে, নিচের সংখ্যা আমাদের নিচে, ইন্টু এই জলের পরিমাণ এবং সময়ের মধ্যে সম্পর্ক কি রয়েছে দেখো, সরল সমানুপাতি। তাহলে নিচের সংখ্যা কি আমাদের উপরে যাবে, উপরে 63,000 এবং নিচে 36,000। বুঝা গেল? এবার আমরা কাটাকাটি করব। তাহলে উপরে এখানে 3টা শূন্য এবং নিচে 3টা শূন্য আমরা কি কেটে দিলাম, ঠিক আছে? তাহলে 7 দিয়ে আমরা এখন 63কে খুব সহজে কাটতে পারি। শতকরা নামাতে পারলে 7 নং হয় আমাদের 63, এবং 9 দিয়ে আমরা খুব সহজেই 36 কাটতে পারি। 4 নং হয় আমাদের 36, এবং এই 4 দিয়ে আমরা খুব সহজে 8কে কাটতে পারি, 4 দুগুণী 8। তাহলে এবার দেখো নিচে কোনো সংখ্যা নেই কিন্তু, বুঝা গেল? তাহলে নিচে কোনো সংখ্যা যেহেতু নেই, তাহলে এখন উপরের সংখ্যাগুলো আমাদের গুণ করতে হবে। 2 আর 5, এখানে কোনো সংখ্যা নেই, তাহলে 2 আর 5 গুণ করলে হয় আমাদের 5 দুগুণী 10। তার মানে নির্ণয়ের সময় কত, 10 ঘন্টা। বুঝা গেল? তাহলে এই অঙ্কের উত্তর কত,
10 ঘন্টা, অর্থাৎ 7 ক্ষমতা সম্পন্ন একটি পাম্পের 63,000 জল তুলতে সময় লাগবে আমাদের 10 ঘন্টা। ওকে, তাহলে এই অঙ্কের তোমরা উত্তরটা কোথায় থেকে লিখবে একটু দেখে নাও। এই অঙ্কটা উত্তর লিখবে তোমরা এখান থেকে, 7 ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে, এই কত জায়গায় তোমরা লিখবে 10 ঘন্টা, 10 ঘন্টা সময় লাগবে। বোঝা গেল? ওকে, আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পারলে। আর যদি বুঝতে না পারো তাহলে কি করবে, ভিডিওটাকে একটু পিছিয়ে নিবে এবং আরেকবার দেখে নিবে, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি যে তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পারবে। ওকে, এটা ছিল তোমাদের পার্ট 1 ভিডিও। নেক্সট ভিডিওতে আমি তোমাদের বাকি অঙ্কগুলি করে দিব। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো।